তাহলে চলো আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাই। 200 টাকা ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলমান আমাদের এক্সাম ব্যাচ, একদম এখন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সাপোর্ট পাবা। দেখো, সমন্বয় ও হচ্ছে নিয়ন্ত্রণ, আমরা এই চ্যাপ্টারটা বিশাল একটা চ্যাপ্টার। আমি যদি হচ্ছে বলি যে অনেক লম্বা একটা হচ্ছে চ্যাপ্টার এইটা, তো এইটাকে টোটাল 6টা পোর্শন আছে। একটা হচ্ছে স্নায়বিক সমন্বয়, এখানে বেসিক্যালি এই সমন্বয়ের যে মেইন কনসেপ্টগুলো, যেগুলো একদম ম্যান্ডেটরি জিনিস, সমন্বয়ের কোর কনসেপ্ট, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ু, এরপর হচ্ছে মস্তিষ্ক, চোখ, কান, তারপর হচ্ছে গ্রন্থি এবং হরমোন। তোমরা 2টা চ্যাপ্টার মিলিয়ে আমাকে 40-45 মিনিট সময় দিলে আমি খুব সুন্দর করে গোছায় দিব, এবং এই পিডিএফটাও আজকে আমি দিয়ে দিব। হয়তো দাগানো পাবা না, বাট হচ্ছে যে পিডিএফ এ ক্লাসটা নিচ্ছি এই পিডিএফটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যে পিডিএফ এ ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা যদি একটু ওভারভিউ দেখো যে আসলে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখো এই যে একদম লাস্ট পার্টটা দেখছো 6 নাম্বার, গ্রন্থি এবং হরমোন সম্পর্কিত তথ্যাবলী। দেখো এইটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে এই গ্রন্থি ও হরমোন সম্পর্কিত তথ্যাবলী যে টপিকসটা আছে, এই টপিকস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং তারপরে যদি আমরা দেখি 2 নম্বরে যে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক নজরে স্নায়ুতন্ত্র এবং স্নায়ু, এক নজরে স্নায়ু এবং হচ্ছে কি বলতো স্নায়ুতন্ত্র, এইটা থেকে হচ্ছে তারপরে বেশি কোশ্চেন আসে। তারপরে আসে হচ্ছে স্নায়বিক সমন্বয়, অর্থাৎ আমরা যদি র্যাঙ্কিং করি, এটা আমাদের প্রায়োরিটি লিস্টে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে কি বলতো 3। অর্থাৎ এই 3টা টপিকস আমাদেরকে মানে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে এই 3টে টপিকস, এবং যে জিনিসগুলো লাগবে সেগুলোই পড়াবো, আর বাকি জিনিসগুলো হচ্ছে আমরা একটা ওভারভিউ জানার চেষ্টা করব, বাকি জিনিসগুলো নিয়েও আমরা ওভারভিউ জানার চেষ্টা করব। সো সবাই একটু বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও। সো চলো, এই পিডিএফটাই আমি দিয়ে দিব। ক্লাস শেষে আমাদের বায়োলজি কিলার্সের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তোমরা পেয়ে যাবা। এটাকে আমি আর একটু ছোট করে দেই, কারো ফোনে যদি দেখতে একটু ছোট লাগে ফোনটাকে এরকম রোটেট করে নাও, ঠিক আছে? আমি বলি হচ্ছে পাতাইলা করে এরকম করে নাও, মানে আমার ফোনে সোজা আছে বাট তুমি এরকম করে নিবা, তাহলে হচ্ছে একটু বড় দেখা যাবে আর কি। ওকে, তাহলে দেখো ফার্স্ট অন যে এই সমন্বয় এর বা আমরা যে বলি যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নিউরন। কি বলছি বলতো? স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক এককটার নাম হচ্ছে কি? নিউরন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটাই প্রচুর পরিমাণে আসছে। তোমরা যদি হচ্ছে এক্স কোশ্চেন গুলো ঘাটাঘাটি করো, দেখবা স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে কি বলা হয়? নিউরন বলা হয়। এবং নিউরনের সংখ্যা কত? নিউরনের সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি। নিউরনের সংখ্যা কত? 100 বিলিয়ন। বিলিয়ন, মিলিয়ন, মিলিয়নের মধ্যে প্যাচ লাগাবো না, 1 বিলিয়নে 100 কোটি, ঠিক আছে? 1 বিলিয়নে 100 কোটি। এখানে কত বিলিয়ন আছে? 100 বিলিয়ন আছে। আর 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, বুঝতে পারছো? তারপর দেখো 1 বিলিয়ন হচ্ছে নিউরোগ্লিয়া কোষ থাকে। নিউরোগ্লিয়াটা কি? এই নিউরন যে যোজক টিস্যুটার অভ্যন্তরে সংরক্ষিত থাকে, নিউরন যে যোজক টিস্যুর অভ্যন্তরে সংরক্ষিত থাকে, সেটাকে আমরা কি বলে থাকি বলতো? নিউরোগ্লিয়া বলে থাকি। ওকে, তারপরে আসো নিউরনের দেখো প্রধান অংশ দুটো। আমরা এত ডিপ কনসেপ্টে যাব না, জাস্ট যতটুকু পড়লে আমরা মনে রাখতে পারবো এবং যতটুকু থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ততটুকুই আমরা পড়বো, এতটা ডিপ কনসেপ্ট হচ্ছে দরকার নেই। তাহলে দেখো নিউরনের 2টা অংশ, একটা হচ্ছে কোষদেহ আর একটা প্রলম্বিত অংশ বা হচ্ছে নিউরাইট। এই যে তোমরা ডান পাশের ছবি দেখলে বুঝতে পারবা, এই প্রলম্বিত অংশ বা নিউরাইটের আবার দেখো 2টা পার্ট, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে কি বলতো অ্যাক্সন। সো আমি তোমাদের ক্লাসগুলোতে হচ্ছে অলওয়েজ বলে থাকি যে বায়োলজিতে যদি প্রিফিক্স হিসাবে কখনো এ ইউজ হয়, এ মানে হচ্ছে কি বলতো না, এ মানে কি বলতো না। অর্থাৎ এই যে এখানে যে অ্যাকশন আছে, অ্যাকশন হচ্ছে কি শাখাবিহীন। অর্থাৎ পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে যে নিউরনের শাখাবিহীন অংশকে কি বলা হয়, অ্যান্সারটা কি হবে বলতো? অ্যাকশন। আর শাখাযুক্ত অংশকে আমরা কি বলে থাকি বলতো? ডেনড্রাইট বলে থাকি। শাখাযুক্ত অংশকে ডেনড্রাইট। এই দেখো এই যে উপরে যে শাখাগুলো যেগুলো দেখতে পারতেছ, এটা হচ্ছে ডেনড্রাইট, আর এই যে এইটা হচ্ছে তোমার অ্যাকশন, আর এইগুলো হচ্ছে তোমার ডেনড্রাইট।
ওকে, এটা গেল। এবার আসো নিউরনের প্রকারভেদ। নিউরনের বেশ কয়েকটা টাইপের প্রকারভেদ আছে, বাট আমরা এত প্রকারভেদ গুলো জানবো না। আমরা দুইটা প্রকারভেদ, ওই দেখো সর্দার ফাহাদ কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, হঠাৎ ক্লাসটা দেখে চোখ আটকে গেল। একটা সময় ছিল রেগুলার আপনার ক্লাস করা হতো, এখন আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ফাহাদ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, এবং তোমার ছোট ভাই বোনদেরকে হচ্ছে পাঠিয়ে দিবা। ওকে, যেখানে ছিলাম আমরা, দেখো যে নিউরনের প্রকারভেদ নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, নিউরনের প্রকারভেদের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে কাজ। কি বলছি বলতো? অবস্থান, কাজ। তবে আমরা হচ্ছে পড়বো এই কাজ অনুযায়ী যে প্রকারভেদটা আছে এটা ভালো করে পড়বো। দেখো সেন্সরি বা অন্তর্মুখী, চেষ্টীয় বা বহির্মুখী, মিশ্র বা হচ্ছে কি বলতো সমন্বয়। আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি যে কোনটা সেন্সরি, তারপর হচ্ছে কোনটা মোটর বা চেষ্টীয়, আর কোনটা হচ্ছে মিশ্র বা হচ্ছে কি বলতো সমন্বয়। খেয়াল করো, আমাদের হাতে যখন মশা, মাছি বা কোনো পোকামাকড় যখন পড়ে, তখন এই যে তোমার হাতে একটা মশা বসছে, বসার পর এই রেসপন্সটা তোমার মস্তিষ্কে চলে যাচ্ছে। এই মস্তিষ্কে কি বলতো চলে যাচ্ছে, এটাকে এই যে রেসপন্সটা আমাদের মস্তিষ্কে পৌঁছে দিল, এই ধরনের যে নিউরনগুলো আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে সেন্সরি নিউরন। তা সেটাকে আমরা কি বলবো বলতো? সেন্সরি নিউরন। এবার মনে করো তোমার মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রে এই উদ্দীপনাটা চলে গেল যে তোমার বাম হাতে একটা মশা বসছে। এবার তুমি কি করবা? ডান হাত দিয়ে এই মশাটাকে কি মারতে যাবা, ডান হাত দিয়ে কি মশাটাকে মারতে যাবা। এখন এই যে স্নায়ুতন্ত্র থেকে ডান হাতের মধ্যে যে উদ্দীপনাটা পৌঁছে দিল, সেটাকে আমরা বলবো হচ্ছে মোটর বা চেষ্টীয়। অর্থাৎ সেন্সরি বা সংবেদীর কাজ হচ্ছে উদ্দীপনাটাকে মস্তিষ্কে পৌঁছানো, আর মোটর বা চেষ্টীয় কাজ হচ্ছে মস্তিষ্ক থেকে অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছানো। মস্তিষ্ক থেকে অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছানো, সেটার নামই হচ্ছে কি বলতো? সেইটার নামই হচ্ছে তোমার মোটর বা চেষ্টীয়। এখন কোন নিউরন যদি এই দুইটা কাজই করে থাকে তাকে আমরা বলবো মিশ্র বা সমন্বয়। কোন নিউরন যদি এই দুটো কাজই করে থাকে তাকে আমরা বলবো কি বলতো? মিশ্র বা সমন্বয়। তারপরে আমরা বলছিলাম নিউরোগ্লিয়া নিয়ে কথাবার্তা বলছিলাম, যে নিউরন যে যোজক টিস্যুর অভ্যন্তরে সংরক্ষিত থাকে। জাস্ট কি কি পড়াচ্ছি এগুলো ছোট করে টপিকস আকারে লিখে রাখো, এই পিডিএফটা যখন আমি দিয়ে দিব এই পিডিএফ থেকে ওগুলো পড়ে নিবা। এবার দেখো নিউরোগ্লিয়া, নিউরন যে যোজক টিস্যুর অভ্যন্তরে সংরক্ষিত থাকে তাকে আমরা নিউরোগ্লিয়া বলি, একটু আগে আমরা বলছিলাম। আর মস্তিষ্কে যে টিউমার যে হয় সেটা বেসিক্যালি নিউরোগ্লিয়া থেকেই হচ্ছে শুরু হয়, কারণ নিউরন সেল তো কখনো বিভাজিত হয় না। নিউরন সেলের সংখ্যা অলওয়েজ ফিক্সড, এরা কখনোই কি হয় না, বিভাজিত হয় না, এবং এদের দৈর্ঘ্য তোমরা জানো 1 মিটার বা 1.37 মিটার আর কি। তো যাই হোক, দেখো নিউরোগ্লিয়ার ভিতরে 4 ধরনের কোষ থাকে, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমা, অলিগোডেন্ড্রোসাইট। তার মানে আমরা বলছি যে নিউরোগ্লিয়ার অভ্যন্তরে কয় ধরনের কোষ থাকে মনে রাখতে পারো, এটা যারা বিশেষ করে মেডিকেলে পরীক্ষা দিবা তাদের কিন্তু আসতে পারে, যে অ্যাস্ট্রোসাইট, তারপর হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমা। এবং এই কাজগুলো একটু মনে রাখবা, যে হচ্ছে কোনটার কাজগুলো কি কি এটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, আমরা বারবার বলছি ডিপ কনসেপ্টে যাব না, জাস্ট যতটুকু লাগবে আমরা ততটুকুই হচ্ছে পড়বো। এবার আসলে সিনাপস। সিনাপসটা আসলে কি খেয়াল করো, যখন দুইটা নিউরন পরস্পরের সাথে হচ্ছে যুক্ত হয়, তো আমরা বলছিলাম যে নিউরনকে আমরা ভাগ করে দেখলাম যে অ্যাক্সন আর একটা হচ্ছে কি বলতো ডেনড্রাইট, এরকম হচ্ছে আমরা পাইলাম অংশ আর কি, ডেনড্রাইট পাইলাম। তো যখন দুইটা নিউরন পরস্পরের মধ্যে যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় একটা নিউরনের অ্যাক্সন অপর একটা নিউরনের ডেনড্রাইট, বা অপর একটা নিউরনের ডেনড্রাইট অপর একটা নিউরনের অ্যাক্সনের সাথে মিলিত হয়। কিন্তু কখনোই একটা নিউরনের অ্যাক্সন আরেকটা নিউরনের অ্যাক্সনের সাথে মিলিত হবে না, অর্থাৎ এরকম সিমিলার হবে না, বা ডেনড্রাইট বা হচ্ছে কি বলতো ডেনড্রাইট এইভাবে কখনোই মিলিত হবে না। তার মানে মিলিত হচ্ছে কি একটা ডেনড্রাইট আর একটা হচ্ছে কি বলতো অ্যাক্সন, এইভাবে হচ্ছে মিলিত হচ্ছে। যখন এই যে এইভাবে যে মিলিত হয়, মিলিত হওয়ার সময় তাদের মাঝে সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা থাকে, সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা থাকে, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে
সিনাপস। সেই জায়গাটাকে হচ্ছে কি বলা হয় বলতো? সিনাপস। এখন তুমি খাঁটি বাংলা ভাষায় বলতে পারো যে দুটি নিউরনের সংযোগস্থলকেই সিনাপস বলা হয়। দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা কি বলে থাকি? সিনাপস বলে থাকি। তাহলে দেখো আমরা কি কি পড়ছি। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক একক। নিউরন যে যোজক টিস্যুর অভ্যন্তরে সংরক্ষিত থাকে তাকে আমরা বলি নিউরোগ্লিয়া। তারপরে আমরা কি পড়ছি? সিনাপস। সিনাপস মিন্স হচ্ছে কি দুইটা নিউরন যখন পরস্পরের মধ্যে যুক্ত হয় তাদের মাঝে সূক্ষ্ম ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা সিনাপস বলছি। এবং আরেকটু সহজ করে আমরা বলছি যে দুটি নিউরনের সংযোগ স্থলকে আমরা বলতেছি কি বলতো? সিনাপস। জাস্ট এই সংজ্ঞাটা মনে রাখবা, এত কিছুর দরকার নেই। এবার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া সিনাপসের কাজ কি? দেখো, এই যে নিউরনগুলো যখন একটা আরেকটার সাথে যুক্ত হয়, আমাদের বডিতে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে যাদের কাজ হচ্ছে বার্তা প্রেরণ করা। এদেরকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এদেরকে কি বলা হয় বলতো? নিউরোট্রান্সমিটার। মানে এক নিউরন থেকে আরেক নিউরনে বার্তা প্রেরণ করে, এক নিউরন থেকে আরেক নিউরনে কি বলতো? তথ্য নিয়ে যায়। এদেরকে আমরা বলে থাকি কি বলতো? নিউরোট্রান্সমিটার। তো পরীক্ষায় এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোন মানে হচ্ছে কোনটা কোন ধরনের নিউরোট্রান্সমিটার। বিশেষ করে এই দেখো অ্যামিনো অ্যাসিড নিউরোট্রান্সমিটার কোনগুলো? এখান থেকে এই যে গাবা, তারপর হচ্ছে অ্যাসপার্টেট, গ্লুটামেট, গ্লাইসিন, টরিন, এই প্রশ্নগুলো হচ্ছে এসে থাকে। তারপরে বায়োজেনিক নিউরোট্রান্সমিটার কোনগুলো? তাহলে নিউরোট্রান্সমিটার কোনগুলো? এক নিউরন থেকে অন্য নিউরনে যে বার্তা প্রেরণ করতেছে সেটাকে আমরা কি বলতেছি বলতো? নিউরোট্রান্সমিটার বলতেছি। তারপরে এবার আমরা দেখছি অ্যামিনো অ্যাসিড নিউরোট্রান্সমিটার। তারপরে আমরা কি বলতেছি বলতো? বায়োজেনিক। তো অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন। এই যে আমরা একসময় আমাদের বায়োলজি ব্যাচের নাম রাখতাম কি বলতো? ডোপামিন। এই ডোপামিন নামটা কিন্তু বেসিক্যালি এখান থেকেই নেওয়া, বুঝতে পারছো? যে আমাদের যে এই যে নিউরোট্রান্সমিটার, এই নিউরোট্রান্সমিটার থেকেই হচ্ছে তোমার এই ডোপামিনটা হচ্ছে নেওয়া। তারপরে দেখো তোমার এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরাটোনিন। এই যে তোর মধ্যে যে অ্যাসিটাইল কোলিনটা আছে এটা চোখে পাওয়া যায়। এটা সম্ভবত কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও আসছিল যে চোখের নিউরোট্রান্সমিটার বা চোখের কার্যকরী নিউরোট্রান্সমিটার কোনটা? অ্যান্সারটা হচ্ছে কি বলতো? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কি বলতো? কোলিন। এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে বাধাদায়ক, ঠিক আছে, গাবা, গ্লাইসিন, টরিন। কিন্তু তোমরা যারা মানে আগের বইগুলোতে এগুলোর টাইপ আবার হচ্ছে অন্য, মানে ওখানে প্রকারভেদ ছিল হচ্ছে অন্যরকম। যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, বাট এই বইগুলোতে এগুলো তুলে দিছে আর কি, মানে নতুন বইগুলোতে। তো যাই হোক, সেগুলো দরকার নাই। তাহলে মনে রাখবো অ্যামিনো অ্যাসিডটা মনে রাখবো, বায়োজেনিকটা হচ্ছে মনে রাখবো, তারপর হচ্ছে বাধাদায়ক। এই তিনটা জিনিস হচ্ছে আমরা ভালো করে মনে রাখবো। আর এখানে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিছি যে চোখের যে নিউরোট্রান্সমিটারটা এটাকে আমরা বলছি কি? অ্যাসিটাইল কোলিন। ওকে, যাই হোক, এবার চলো এরপরে আমরা চলে যাই হচ্ছে নেক্সট পোর্শন। নেক্সট পোর্শন হচ্ছে এক নজরে স্নায়ুতন্ত্র। তো তার আগে বলো যে এই যে আমরা যে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করলাম, নিউরন, নিউরোগ্লিয়া, সিনাপস, নিউরোট্রান্সমিটার, এই বেসিক ধারণাটা সবার ক্লিয়ার কিনা? বেসিক ধারণাটা ক্লিয়ার হলে ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমাদের এই বেসিক ধারণাটা ক্লিয়ার। একটু হারি আপ যে বেসিক ধারণাটা তোমাদের ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে কমেন্ট করে জানাও যে তোমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার। দ্রুত একটু কমেন্ট করে জানাও তো যে তোমাদের এই বেসিক ধারণাটা ক্লিয়ার কিনা। ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এই বেসিক ধারণাটা তোমাদের ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা স্নায়ুতন্ত্র নিয়ে কথাবার্তা বলি। দেখো যে এই যে স্নায়ুতন্ত্রটা আছে তোমার, এই স্নায়ুতন্ত্রের বেসিক্যালি দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। দেখো বাম পাশে তোমরা যেটা দেখতেছো এটাকে আমরা বলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর ডান পাশে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি আসলে? দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটা নাম হচ্ছে ভাবুক বা তথ্য প্রসেসর। ভাবুক বা তথ্য প্রসেসর, বুঝতে পারছো? যে এটাকে আমরা বলতেছি ভাবুক বা তথ্য প্রসেসর। তারপরে দেখো এরপরে যেটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটাকে আমরা বলতেছি অভিনেতা বা কুশীলব। বুঝতে পারছো? অভিনেতা বা হচ্ছে কুশীলব। অর্থাৎ
তোমার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা যেভাবে কাজ করতে বলে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা ঠিক ওইভাবেই কাজ করে। যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা যেভাবে কাজ করতে বলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা ঠিক ওইভাবেই হচ্ছে কাজ করে। এই কারণে হচ্ছে এটাকে বলা হয় অভিনেতা বা কুশীলব, আর এটাকে বলা হয় ভাবুক বা তথ্য প্রসেসর। সো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে বেসিক্যালি কি কি আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। কি বলছি বলো তো, একটা মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। হ্যাঁ, মস্তিষ্ক কি? মস্তিষ্ক আমরা সবাই জানি, এই যে আমাদের মাথার ভিতরে যেটা আর কি থাকে সেটা হচ্ছে কি বলতো মস্তিষ্ক। সুষুম্না কাণ্ডটা কি? হ্যাঁ বলতো, এই যে আমাদের যে হচ্ছে তোমার কশেরুকাগুলো থাকে, যা সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এই কশেরুকাগুলোর মধ্যে দিয়ে এরকম একটা কশেরুকা আরেকটা কশেরুকার উপর যখন এরকম করে বসে মাঝখান দিয়ে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটা দিয়েই বেসিক্যালি এই সুষুম্না কাণ্ডটা হচ্ছে চলে যায়। এই সুষুম্না কাণ্ডটা হচ্ছে এই অক্ষরের মতো দেখতে, গ্রে ম্যাটার ভেতরের দিকে আর চারদিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। মানে তুমি বলতে পারো এটা হচ্ছে নারিকেলের মতো। সুষুম্না কাণ্ডটা কি? নারিকেল। তুমি যদি নারিকেলটা দেখার চেষ্টা করো, নারিকেলের বাহিরে কি গ্রে থাকে, বাট যখনই তুমি নারিকেলটাকে ফাটায় ফেললা ভিতরে কি হোয়াইট। তার মানে এই সুষুম্না কাণ্ড ভেতরের দিকে হচ্ছে কি বলতো গ্রে ম্যাটার, আর চারদিকে হচ্ছে কি বলতো, ও উল্টা বলে ফেললাম, না না না, হ্যাঁ এটা হচ্ছে নারিকেলের ঠিক উল্টা, যে তোমার বাহিরের দিকে থাকবে গ্রে ম্যাটার আর হচ্ছে ভেতরের দিকে থাকবে গ্রে ম্যাটার আর চারদিকে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। অর্থাৎ তুমি যদি একটা নারিকেলকে বিবেচনা করো যে নারিকেলের বাহিরে কি গ্রে, ভিতরে হচ্ছে সাদা, এটা ঠিক তার অপোজিট, যে চারদিকে হোয়াইট আর ভেতরের দিকে কি বলতো গ্রে। তাহলে আমরা মস্তিষ্ক নিয়ে একটু পরে ডিটেলস জানবো, ওইদিকে আর যাচ্ছি না। এবার হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুই প্রকার, একটা হচ্ছে কি বলতো ঐচ্ছিক, আর একটা হচ্ছে কি বলতো স্বয়ংক্রিয়। একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে কি বলতো স্বয়ংক্রিয়। তো দেখো এই যে ঐচ্ছিক স্নায়ুতন্ত্রটা আছে, এই ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের হচ্ছে আবার কয়টা জিনিস থাকে? দুইটা। এটা হচ্ছে করটিক স্নায়ু, এরা কত জোড়া? 12 জোড়া। আরেকটা হচ্ছে সুষুম্না স্নায়ু, এরা কত জোড়া? 31 জোড়া। ভালো করে মনে রাখবা এই করটিক স্নায়ু, ঠিক আছে, যে ক্রেনিয়াল নার্ভ বলা হয়। তো দেখো করটিক স্নায়ু হচ্ছে কত জোড়া? 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু 31 জোড়া। পরীক্ষায় কিন্তু দুইভাবে এই প্রশ্ন আসে, করটিক স্নায়ু কত জোড়া আর সুষুম্না স্নায়ু কত জোড়া। ভাইয়া তাহলে করটিক স্নায়ুগুলো কি? আসলে মস্তিষ্কের করটিকা থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয় করটিক স্নায়ু। সুষুম্না স্নায়ু কি? সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুষুম্না স্নায়ু। তাহলে দেখো করটিক স্নায়ু 12 জোড়া আর সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। এই দুইটা মিলে হচ্ছে কি ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। এই দুইটা মিলে কি বলতো ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। এবার আসো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোমেটিক যেটা আর কি। তো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে কি বলতো প্যারাসিম্প্যাথেটিক। তো দেখো এই যে এইটুকু বললেই বুঝতে পারবা দেহের উত্তেজনা প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, দেহের স্থানীয় প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সো এইটা হচ্ছে তোমার এই সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। অর্থাৎ আমরা স্নায়ুতন্ত্রের একটা ওভারভিউ দেখলাম। আমরা কি করলাম বলতো? স্নায়ুতন্ত্রের হচ্ছে কি একটা ওভারভিউ দেখলাম, যেখানে দুই প্রকার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে বলতেছি ভাবুক বা তথ্য প্রসেসর, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রটাকে আমরা কি বলতেছি? অভিনেতা বা কুশীলব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা পোর্শন, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরও দুইটা পোর্শন, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এবং এটারও দুইটা পোর্শন, করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। করটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কয় প্রকার? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। অর্থাৎ তুমি যদি আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটারই দেখো দুইটা করে পার্ট, স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট, আবার কেন্দ্রীয়র দুইটা পার্ট, প্রান্তীয়র দুইটা পার্ট, আবার ঐচ্ছিকের দুইটা পার্ট, স্বয়ংক্রিয়র হচ্ছে কি বলতো দুইটা পার্ট। সো এইটা হচ্ছে কি একটা ওভারভিউ, এটা হচ্ছে কি একটা ওভারভিউ। তাহলে চলো আমরা এখান থেকে আমাদের ডিটেইলস লাগবে এই করটিক স্নায়ু সম্পর্কে। এই যে আমরা এই করটিক স্নায়ু নিয়ে হচ্ছে আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করব। পরীক্ষায় প্রশ্ন দেয় যে তোমার
পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে যে অষ্টম করটিক স্নায়ু কোনটা, নবম করটিক স্নায়ু কোনটা, বা অষ্টম জোড়া, নবম জোড়া, বা তৃতীয় জোড়া করটিক স্নায়ু কোনটা, এইভাবে প্রশ্ন দেয়। অর্থাৎ এই যে 12 জোড়া করটিক স্নায়ু আছে এদেরকে আমরা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব, সিরিয়ালি মনে রাখবো এবং কাজ মনে রাখবো আর প্রকৃতি মনে রাখবো। মাঝে আগে যখন শর্ট সিলেবাসের ভিতরে ছিল তখন উৎস থেকে আরো ডিটেলসে কোশ্চেন আসতো, সো আমরা এত ডিটেলসে যাব না, আমরা হচ্ছে সিরিয়াল, কাজ আর হচ্ছে প্রকৃতি মনে রাখবো। সিরিয়াল, কাজ আর হচ্ছে কি বলতো প্রকৃতি মনে রাখবো। তো এরকম ভাবে মনে রাখবা যে ওটিতে আফাজ ভাইয়ের শালা, ঠিক আছে, আফাজ ভাইয়ের কি লিখছি বলতো, ওটিতে আফাজ ভাইয়ের শালা, এটা হচ্ছে ও কিউ, এটা হচ্ছে কি টি স্কয়ার, ও কিউ টি স্কয়ার, ও কিউ হচ্ছে টি স্কয়ার, তারপরে ও কিউ মিন্স হচ্ছে ও দিয়ে 3টা, তারপরে আফাস, ঠিক আছে, আফাস এ এফ এ জি, আমি পরে বলে দিচ্ছি, ভি, তারপর হচ্ছে শালা, এইগুলা। তো চলো আমরা এবার একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি আর কি, যে কোনটা দিয়ে আসলে কি। দেখো ও কিউ মিন্স হচ্ছে 3টা, ও অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমিটার, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমিটার 3টা, টি স্কয়ার মানে 2টা, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, এ এফ এ জি, তাহলে দেখো অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এ দিয়ে হচ্ছে কি বলতো অ্যাবডুসেন্স, এফ দিয়ে হচ্ছে ফেসিয়াল, এ দিয়ে হচ্ছে অডিটরি, জি দিয়ে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, জি দিয়ে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, নামগুলো মনে রাখো, পরে আমরা কাজে যাচ্ছি। তারপরে ভি দিয়ে হচ্ছে ভেগাস, ভি দিয়ে হচ্ছে কি বলতো ভেগাস, তারপরে যে শালার এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর এইচ দিয়ে হচ্ছে হাইপোগ্লোসাল, এইচ দিয়ে কি হাইপোগ্লোসাল। অর্থাৎ ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে সিরিয়ালি মনে রাখা। পরীক্ষায় প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে সপ্তম জোড়া করটিক স্নায়ুর নাম কি, অষ্টম জোড়ার নাম কি, পঞ্চম জোড়ার নাম কি, তখন তোমার যদি মনে না থাকে কোশ্চেনের নিচ দিয়ে এটা লিখে ফেলে কাউন্ট করে দিবা, ও কিউ টি স্কয়ার, এ এফ এ জি ভি, তারপরে এস এইচ, তার মানে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, অলফ্যাক্টরি, তারপরে হচ্ছে তোমার অপটিক, অকুলোমিটার, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপর হচ্ছে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। তো আমরা সিরিয়ালি শিখে ফেললাম, ঠিক আছে। এবার আমরা এদের একটু কাজ মনে রাখার চেষ্টা করি, কাজ মনে রাখার চেষ্টা করি। ফার্স্ট টাইম দেখো হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমিটার, ঠিক আছে, অলফ্যাক্টরি। তোমাদেরকে নিয়ে মনে করো আমি কোনো ফ্যাক্টরিতে গেলাম, মনে করো একটা বিস্কুট কেমিক্যাল ফ্যাক্টরিতে গেছি, ফ্যাক্টরিতে যাওয়ার পরে তোমাদের নাকে প্রথমে হচ্ছে ওই কেমিক্যালের একটা ঘ্রাণ চলে আসবে, কেমিক্যালের কি বলতো একটা ঘ্রাণ চলে আসবে। এই কারণে তোমরা মনে রাখবা যে এই অলফ্যাক্টরির কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি, অলফ্যাক্টরির কাজ হচ্ছে কি বলতো ঘ্রাণ অনুভূতি। তারপরে অলফ্যাক্টরির পরে কি বলতো অপটিক্স। দেখবা বাজারে অনেক দোকান আছে, দোকানের সাথে লেখা কি অপটিক্স, মনে করো রহিম অপটিক্স, করিম অপটিক্স। এই রহিম অপটিক্স, করিম অপটিক্স এগুলাতে কি বিক্রি করে বলতো, এগুলাতে হচ্ছে কি চশমা বিক্রি করে। এই কারণে মনে রাখবা অপটিক্স এর কাজ হচ্ছে দর্শন অনুভূতি। তার মানে আমরা অলফ্যাক্টরি শিখলাম, অপটিক্স শিখলাম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অকুলোমেটর, অকুলোমিটার, এটা রাখো, এটা সিরিয়াল কত 3, ঠিক আছে। তারপর আসে যে টি স্কয়ার, প্রথম টি দিয়ে হচ্ছে ট্রোক্লিয়ার, প্রথম টি দিয়ে হচ্ছে কি ট্রোক্লিয়ার, তারপরে টি দিয়ে হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, ঠিক আছে। তাহলে দেখো অকুলোমিটার, ট্রোক্লিয়ার, তারপরে কি বলতো ট্রাইজেমিনাল। এই যে অকুলোমিটার, ট্রোক্লিয়ার এদের নাম্বার কত 3, আর একটার নাম্বার কত 4। তারপরে এই যে এখানে আসো এ, এ দিয়ে হচ্ছে আমরা কি পড়ছি বলতো অ্যাবডুসেন্স, এটার নাম্বার কত 6। তার মানে দেখো হচ্ছে 3, 4, 6, এ দিয়ে হচ্ছে কি বলতো অ্যাবডুসেন্স। তাহলে দেখো এই যে অকুলোমিটার, ট্রোক্লিয়ার আর অ্যাবডুসেন্স 3, 4, 6 এদের কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। ভাই অক্ষিগোলক কোনটা, এই যে আমাদের চোখের ভিতরে যে বলটা,
ঠিক আছে, আই বল। তো সেটা হচ্ছে কি বলতো অক্ষিগোলক, অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে আমরা শিখলাম অলফ্যাক্টরি, ফ্যাক্টরিতে গেলে কি ঘ্রাণ আসবে। অপটিক্স হচ্ছে কি কোন করিম অপটিক্স, রহিম অপটিক্স, তার মানে সেখানে কি বিক্রি করা হয়, চশমা বিক্রি করা হয়। তারপরে আমরা শিখছি কি বলতো অকুলোমিটার, ট্রক্লিয়ার, তারপরে অ্যাবডুসেন্স, 3, 4, 6 এদের কাজ হচ্ছে কি অক্ষিগোলকের সঞ্চালন, এদের কাজ হলো কি অক্ষিগোলকের সঞ্চালন। তারপরে আসা হচ্ছে এই ট্রাইজেমিনাল, এটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত স্নায়ু। ট্রাইজেমিনাল সবচেয়ে বিস্তৃত স্নায়ু, এটা 3টা শাখা, একটা হচ্ছে অপথ্যালমিক, আরেকটা হচ্ছে ম্যাক্সিবুলারি, আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলারি। এই যে ম্যান্ডিবুলার, তারপরে হচ্ছে কি এটা একটা ম্যাক্সিলা, এটা একটা ম্যাক্সিলা, তারপরে হচ্ছে কি অপথ্যালমিক, চোখের সাথে রিলেটেড আর কি। তাহলে দেখো এই যে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলারি, এই 3টা যে পোরশনের কাজ করে কে ট্রাইজেমিনাল। কয়টা অংশ? 3 অংশ। কয় অংশ? 3 অংশ। ওকে, তারপরে আসে যে এ দিয়ে হচ্ছে অডিটরি, এ দিয়ে হচ্ছে কি অডিটরি। ঠিক আছে, অডিটরি কাজ হচ্ছে শ্রবণ, অর্থাৎ দেখবা মাঝে মাঝে কোথাও কোনো মানুষ হচ্ছে অডিটে যায়, বলে না যে অডিট আসছে, অডিটে গিয়ে কি করে বিভিন্ন কিছু দেখে, দেখার পর জিজ্ঞেস করলে উত্তর দিলে কি শোনে, তাই না? অর্থাৎ একই সাথে শ্রবণ হয়, মানে শুনতেছে। আর মনে রাখবা যেখানেই শ্রবণ ঘটে সেখানেই ভারসাম্য রক্ষা হবে, যেখানেই শ্রবণ হবে সেখানেই ভারসাম্য রক্ষা হবে। যে অডিটরি মিন্স হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা। তারপরে আসা হচ্ছে তোমার হচ্ছে জি দিয়ে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। মনে রাখবে গ্লোসো মানে জিহ্বা, গ্লোসো মানে হচ্ছে কি বলতো জিহ্বা, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসো মানে কি জিহ্বা। তাহলে জিহ্বার কাজ কি? স্বাদ গ্রহণ এবং হচ্ছে জিহ্বার বিচলন, স্বাদ গ্রহণ আর হচ্ছে কি বলতো বিচলন, স্বাদ গ্রহণ আর হচ্ছে কি বলতো জিহ্বার বিচলন। স্বাদ গ্রহণ আর সঞ্চালন, বিচলন হচ্ছে হাইপোগ্লোসাল। আচ্ছা, এটা স্বাদ গ্রহণ আর হচ্ছে কি বলতো সঞ্চালন। তারপরে যে ভাই দিয়ে হচ্ছে ভেগাস, এইটা হচ্ছে সবচেয়ে লম্বা স্নায়ু। খেয়াল করো, ট্রাইজেমিনালকে বলছি সবচেয়ে বিস্তৃত, ট্রাইজেমিনালকে আমরা কি বলছি সবচেয়ে বিস্তৃত, আর ভেগাসটা হচ্ছে কি বলতো সবচেয়ে লম্বা বা হচ্ছে দীর্ঘ স্নায়ু। এই ভেগাসের আবার 4টা শাখা থাকে, কি কি? ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। ল্যারিঞ্জিয়াল মানে হচ্ছে শ্বাসযন্ত্র রিলেটেড, তারপর হচ্ছে কার্ডিয়াক মানে কি হৃৎপিণ্ড, তারপরে পালমোনারি মানে কি বলতো ফুসফুস, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক মানে যে পাকস্থলীর সাথে রিলেটেড। অর্থাৎ আমরা যেটা পাইলাম যে ভেগাসের হচ্ছে কয়টা শাখা? 4টা। একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। এই 4টা অঙ্গের কাজ করে কে বলতো ভেগাস। যেহেতু গ্যাস্ট্রিকে তার একটা শাখা আছে, এই কারণে এটার নাম হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু বা ক্ষুধার্ত স্নায়ু। নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু বা ক্ষুধার্ত স্নায়ু পরীক্ষায় প্রচুর আসে যে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু বা হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু কোনগুলো। নিউমোগ্যাস্ট্রিক বা ক্ষুধার্ত স্নায়ু হচ্ছে কি বলতো ভেগাস। নিউমোগ্যাস্ট্রিক বা হচ্ছে তোমার ক্ষুধার্ত স্নায়ু হচ্ছে কে বলতো ভেগাস। তারপরে শালার এস দিয়ে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি কাজ হচ্ছে এই যে কাঁধ এবং হচ্ছে গ্রীবার সঞ্চালন, অ্যাক্সেসরি কাঁধ এবং গ্রীবার সঞ্চালন। আর এইচ দিয়ে হচ্ছে হাইপোগ্লোসাল, এইচ দিয়ে হচ্ছে হাইপোগ্লোসাল। ওই যে একটু আগে আমরা বলছিলাম গ্লোসো মানে কি জিহ্বা, তাহলে গ্লোসোফ্যারেঞ্জিয়াল দিয়ে আমরা পড়ছিলাম স্বাদ গ্রহণ ও জিহ্বার সঞ্চালন, আর এটা দিয়ে হচ্ছে জিহ্বার বিচলন। হাইপোগ্লোসাল দিয়ে হচ্ছে কি বলতো জিহ্বার বিচলন। আর স্পাইনাল অ্যাক্সেসরি দিয়ে হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালন। তাহলে চলো আমরা শুরু থেকে দেখি। করটিক স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া। করটিক স্নায়ু 12 জোড়া কিভাবে মনে রাখবো? ওটিতে আফাস ভাইয়ের শালা, ও কিউটি স্কয়ার, তাই না? ও দিয়ে হচ্ছে 3টা, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমিটার। অলফ্যাক্টরির কাজ কিভাবে মনে রাখবো? ফ্যাক্টরিতে ঢুকলে ঘ্রাণ আসে, তো সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে ঘ্রাণ অনুভূতি। অপটিক্সের কাজ কিভাবে মনে রাখবো? রহিম অপটিক্স, করিম অপটিক্স, তার মানে সেখানে কি বিক্রি করে? চশমা, এই কারণে তার কাজ কি? দর্শন। তারপরে আমরা 3 নাম্বারটাও বাকি রাখছি, 4 নাম্বারটাও বাকি রাখছি। 5 নাম্বারে আমরা পাইছি হচ্ছে কি বলতো 5 নাম্বারে আমরা পাইছি হচ্ছে তোমার ট্রাইজেমিনাল। ঠিক আছে,
তো ট্রাইজেমিনালের আমরা কি বলছি, সবচেয়ে বিস্তৃত স্নায়ু, তিনটা শাখা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলারি। তারপর আমরা 6 নম্বরে পাইছি কি, অ্যাবডুসেন্স। তো সেখান থেকে আমরা বলে দিছি 3, 4, 6 অক্ষিগোলকের সঞ্চালন। 3, 4, 6 এর কাজ হচ্ছে কি, অক্ষিগোলকের সঞ্চালন। তারপরে এ দিয়ে অডিটরি, শ্রবণ ভারসাম্য, জি দিয়ে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, স্বাদ গ্রহণ সঞ্চালন, ভেগাস হচ্ছে ক্ষুধার্ত বা নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু এবং সবচেয়ে লম্বা স্নায়ু। তারপর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, তারপরে হচ্ছে কি বলতো, হাইপোগ্লোসাল। সো এই বিষয়গুলো এটা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমি এত হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। আমার ইয়া গেল, আচ্ছা পাইছি। যাও, এটা হচ্ছে আমরা মনে রাখবো। লাস্ট অন এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, এদের প্রকৃতি। যেমন একটু আগে আমরা দেখে আসছি যে নিউরন বেসিক্যালি 3 প্রকার, একটা হচ্ছে সেন্সরি, আরেকটা হচ্ছে মোটর, আরেকটা হচ্ছে মিক্সড। তাহলে সেন্সরি কোনটা, মোটর কোনটা? সেন্সরি মনে রাখবা 128, অর্থাৎ 1, 2, 8, 128। আর মিক্সড হচ্ছে 57,910, 57,910, 5, 7, 9, 10। তাহলে দেখো সেন্সরি আমরা কি মনে রাখবো, 1, 2, 8, ঠিক আছে। আর মিক্সড মনে রাখবো 57,910। আর এরা ছাড়া বাকি যা আছে তারা হচ্ছে মোটর, এরা ছাড়া বাকি যা আছে তারা হচ্ছে কি বলতো, মোটর। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। রাসেল সরকার কমেন্ট করছে ফার্মা নলেজ 2 তে ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লিয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের, এটাই আমরা পড়ে ফেলছি আর কি, ঠিক আছে। এরপরে দেখো আমরা মস্তিষ্ক নিয়ে হালকা পাতলা ধারণা নিব। আমাদের মস্তিষ্কের যে আবরণীটা থাকে এটার নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণীটার নাম হচ্ছে কি বলতো, মেনিনজেস। বুঝতে পারছো? তো মেনিনজেসের মধ্যে একটা রোগ হয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ, ব্যাকটেরিয়াল ইনফেকশন আর কি। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নিসেরিয়া মেনিনজাইটিডিস। কি বলছি বলতো, নিসেরিয়া মেনিনজাইটিডিস। মনে রাখবা এই দুইটা কথা, মস্তিষ্কের আবরণীটার নাম মেনিনজেস, আর এই মেনিনজেসের ভিতরে একটা রোগ হয় একটা ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিসেরিয়া মেনিনজাইটিডিস। আর এই নিসেরিয়া মেনিনজাইটিডিসের নাম অনুযায়ী রোগটার নাম হচ্ছে মেনিনজাইটিস। রোগটার নাম হচ্ছে কি বলতো, মেনিনজাইটিস। তিনটা কথা, মেনিনজেস, মেনিনজাইটিস, তারপর হচ্ছে নিসেরিয়া মেনিনজাইটিডিস। নিসেরিয়া মেনিনজাইটিডিস, এই তিনটা কথা জাস্ট মনে রাখবো আমরা। ওকে, তারপরে যদি হচ্ছে আমরা বলি যে মস্তিষ্কের ভিতরে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। এই ফ্লুইড থাকার কারণে কিন্তু মস্তিষ্ক ভেসে থেকে ওজন হ্রাস করে। বুঝতে পারছো? মস্তিষ্কের ওজন 1500 গ্রাম। মস্তিষ্কের ওজন হচ্ছে 1500 গ্রাম। এটা তবে একটা মানে আয়তন আর কি, 1500 ঘন সেন্টিমিটার। এই যে দুইটা ভ্যালু একটু মনে রাখবা, গড় ওজন এত 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 এত। ওকে, এখন আমরা দ্রুত শেষ করে দিব, ডিটেলসে যেগুলো বলার ওগুলো বলে ফেলছি। এবার দেখো মস্তিষ্কের বিভিন্ন অংশ। মস্তিষ্কের 3টা অংশ, অগ্র, মধ্য, পশ্চাৎ। এত ডিটেলস জানবো না আমরা, বোঝার চেষ্টা করো। অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের অংশ কি কি খেয়াল করো, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, 3টা অংশ। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন করবে সেরেব্রাম কিসের অংশ, অগ্র, মধ্য নাকি পশ্চাৎ, এইভাবে। সো অগ্র মস্তিষ্ক, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো পারলে একটু রিডিং দিও। এতটা ইম্পর্টেন্ট না যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, তবে পারলে একটু রিডিং দিও আর কি। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কিন্তু সেরেব্রাম, মোট মস্তিষ্কের 80%। সেরেব্রাম আবার দুটো অংশ দ্বারা গঠিত, ডান সেরেব্রাল হেমোস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমোস্ফিয়ার। দুইটা সেরেব্রাল হেমোস্ফিয়ার আবার কর্পাস ক্যালোসাম নামক এক ধরনের পর্দা দ্বারা যুক্ত থাকে। যাই হোক, সেগুলো লম্বা কথা, ওইদিকে যাওয়ার দরকার নাই। অগ্র মস্তিষ্ক, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো জাস্ট একটু রিডিং দিও। এখানে যা লেখা আছে এটাই আমি দিয়ে দিব ক্লাস শেষে, বায়োলজি ক্লাসের টেলিগ্রামে আমি দিয়ে দিব। ওকে, আর যারা পেইড ব্যাচের তোমাদের অ্যাজ ইউজুয়াল জায়গায় পাবা। মধ্য মস্তিষ্ক,
মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ক সেরেব্রাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। খেয়াল করো যে সেরেব্রাম এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, আর সেরেবেলাম এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। দুইটা মনে রাখবে, একটা হচ্ছে সেরেব্রাম আর একটা হচ্ছে কি বলতো সেরেবেলাম। তাহলে মস্তিষ্কের তিনটা পার্ট, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্রের তিনটা পার্ট, মধ্যের একটা পার্ট, পশ্চাতের তিনটা পার্ট। ওকে, এবার আসো মস্তিষ্কের হচ্ছে কি বলতো গহ্বর থাকে, পার্শ্বীয় গহ্বর। পার্শ্বে বেসিক্যালি দুইটা গহ্বর থাকে, প্রথম দ্বিতীয়। পার্শ্বে বেসিক্যালি হচ্ছে দুইটা গহ্বর থেকে, প্রথম আর হচ্ছে কি বলতো দ্বিতীয়, আর হচ্ছে তৃতীয় আর হচ্ছে কি বলতো চতুর্থ গহ্বর। এটা জাস্ট একটু পড়বা, ঠিক আছে, যে মস্তিষ্কের গহ্বর পার্শ্বীয় প্রথম ও দ্বিতীয় গহ্বর, আর হচ্ছে তৃতীয় আর হচ্ছে কি বলতো চতুর্থ গহ্বর। চলো এরপরে দেখি আমাদের কি আছে। চোখ। আচ্ছা, এই ডায়াগ্রামটাতে বেসিক্যালি আসলে চোখ কি কি দ্বারা গঠিত, মানে কিভাবে গঠিত হয় এটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা দেওয়া আছে। চোখের দুটো অংশ, অক্ষিগোলক, আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকটা কোনটা? এই যে চোখের যে আমরা যেটাকে মণি বলি, আই বল, এটা হচ্ছে অক্ষিগোলক। এখন তোমার মনে হলো আমি একটু অক্ষিগোলকটা বের করে দেখতে চাচ্ছি, তখন তুমি শক্ত কোনো কিছু ঢুকিয়ে দিয়ে চোখের মধ্যে অক্ষিগোলকটারে বের করে নিয়ে আসলা। এই অক্ষিগোলক বের করে নিয়ে আসার পর ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকবে এটাই হচ্ছে আনুষঙ্গিক অংশ। বুঝতে পারছো? এই যে অক্ষিগোলকের কি কি পার্ট এখানে লেখা আছে, এটা একটু রিডিং দিবা যে কোনটা কি কি পার্ট একটু দেখবা। বিশেষ করে যে প্রকোষ্ঠগুলো, অগ্র, মধ্য, তারপর হচ্ছে কি বলতো পশ্চাৎ। ওকে, আর আনুষঙ্গিক অংশ যেমন এই যে আইব্রু, তারপর হচ্ছে তোমার এই যে অক্ষিপক, এই যে এইগুলো, এই সবগুলোকে বলা হচ্ছে আনুষঙ্গিক অংশ। চোখের তিনটা গ্রন্থি থাকে, হার্ডেরিয়ান, মেমোবিয়ান আর হচ্ছে ল্যাক্রিমাল। এই ল্যাক্রিমালকে বলা হয় অশ্রু গ্রন্থি। ল্যাক্রিমালকে আমরা কি বলি বলতো? অশ্রু গ্রন্থি বলে থাকি। এখান থেকে হচ্ছে অশ্রু নিঃসৃত হয়। অশ্রুতে কিন্তু লাইসোজাইম নামক হচ্ছে এক ধরনের এনজাইম থাকে। এই যে এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে আমি একটু মার্ক করে দেই, এইগুলো হচ্ছে ভালো করে পড়ে নিবা তোমরা। আচ্ছা, ফার্স্ট ওয়ান হচ্ছে চোখের লেন্স হচ্ছে দ্বিউত্তল, অন্ধবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস, তারপর হচ্ছে রড কোষ, কোন কোষ, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। এই পয়েন্টগুলো পড়বা, ঠিক আছে? এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। আর একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে রড ও কোন কোষের পার্থক্য, ঠিক আছে? রড ও কোন কোষের পার্থক্যটা দেখবা। রড ও কোন কোষের পার্থক্যটা হচ্ছে দেখবা। আমি বারবার বলছি যে ঠিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই পড়বো, এত ডিপ কনসেপ্টে যাব না আমরা। ওকে, তাহলে এটা গেল। এরপরে দেখো কান। এই কানের এতটুকুই পড়বা, এখানে যা লেখা আছে এর বাইরে পড়ার দরকার নেই, পার্ট একটু বুঝে বুঝে পড়বা। কানের তিনটা অংশ, বহিস্থকর্ণ, বহিস্থকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিস্থকর্ণের তিনটা অংশ, এই যে কর্ণছত্র, এর ভিতরে কর্ণকুহর, তারপরে হচ্ছে টিম্পেনিক পর্দা বা কর্ণপট, তারপরে হচ্ছে তোমার মধ্যকর্ণ, ইউস্টিশিয়ান নালী, কর্ণাস্থি, ছিদ্রপথ। ছিদ্রপথের আবার দুই ধরনের থাকে, ফেনেস্টা ওভালিস, ওভালিস ওপরে, ফেনেস্টা রোটান্ডা নিচে, আর হচ্ছে অন্তকর্ণ। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে অন্তকর্ণ সম্পর্কে। ভারসাম্য রক্ষাকারী অঙ্গকে বলা হয় হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। এটা পরীক্ষায় প্রচুর আসে, যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এটার নাম হচ্ছে কি ভেস্টিবুলার অ্যাপারেটাস। আর শ্রবণাঙ্গ কক্লিয়া। এইটা অন্তকর্ণটা বেশি ইম্পর্টেন্ট। দেখো ঠিক এতটুকু লেখা, বই পড়ার দরকার নাই। যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হিসাব আলাদা, তারা তো ডিটেলস পড়বাই। আর যারা ভার্সিটি পরীক্ষা দিবে বই পড়ার দরকার নাই। এই টোটাল এখানে যে জিনিসটুকু আছে এটুকুই পড়বা। এটা আসপেক্ট বায়োলজি বই। তোমাদের যাদের বই আছে তাদের তো ভালো, তারা এই বই কিনে নিতে পারো। সো এইটুকুই পড়বা, তার মধ্যে অন্তকর্ণটা বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অন্তকর্ণটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলো আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে গ্রন্থি। আমরা দেখছি যে এই গ্রন্থিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের গ্রন্থিটা হচ্ছে কি বলতো সবচেয়ে
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা শুরুতে দেখার চেষ্টা করছি যে গ্রন্থি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দেখো গ্রন্থি 3 প্রকার। গ্রন্থি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি বলতো অন্তঃক্ষরা, বহিস্থক্ষরা, আর একটা হচ্ছে মিশ্র। বহিস্থক্ষরা আর হচ্ছে কি বলতো মিশ্র। যেগুলো বহিস্থক্ষরা তাদেরকে একযকৃণ বা সনাল গ্রন্থি বলা হয়, অর্থাৎ নালীযুক্ত। বহিস্থক্ষরা গুলো হচ্ছে কি বলতো নালীযুক্ত। মনে রাখবা অনেক দূরে পরিবহন করতে হয়, এই কারণে কি নালী থাকে। আর যারা অন্তঃক্ষরা তারা হচ্ছে নালীবিহীন। আর মিশ্র মানে যারা অন্ত এবং বহিস্থ দুই ধরনেরই কাজ করে তারা মিশ্র। এখন একটু সহজ করে দিচ্ছি। বহিস্থক্ষরা মানে যাদের কাজ হচ্ছে এনজাইম নিঃসরণ করা। বহিস্থক্ষরার কাজ হচ্ছে কি বলতো এনজাইম নিঃসরণ করা। বহিস্থক্ষরা গ্রন্থির কাজ এনজাইম নিঃসরণ। অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন নিঃসরণ, ঠিক আছে। আর মিশ্রর কাজ হচ্ছে এনজাইম প্লাস হরমোন, দুটাই। এনজাইম প্লাস হচ্ছে কি হরমোন। তাহলে দেখো বহিস্থক্ষরা এনজাইম, অন্তঃক্ষরা হরমোন, আর মিশ্রর কাজ হচ্ছে এনজাইম প্লাস হরমোন, দুটাই নিঃসরণ করে। এই কারণে এর নাম কি বলতো মিশ্র গ্রন্থি। তো দেখো এই যে হরমোন সর্বপ্রথম আবিষ্কার মানে এই শব্দটাকে ব্যবহার করছে হচ্ছে বিজ্ঞানী এই যে বায়োলাইসিস নামক একজন বিজ্ঞানী, বাইলিস নামক একজন বিজ্ঞানী। উনি হচ্ছে সর্বপ্রথম স্টার্লিং আর হচ্ছে বাইলিস, উনি হচ্ছে এই হরমোন সম্পর্কে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কথাবার্তা বলছে। বহিস্থক্ষরা অন্তঃক্ষরা দুই একটা ছোট ছোট কথা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা দেখব। তারপরে চলো আমরা বেসিক্যালি ওই যে ছকটাতে যাব আর কি। এবার হচ্ছে মানবদেহে 3 ধরনের সমন্বয় দেখা যায়, এন্ডোক্রাইন, প্যারাক্রাইন আর হচ্ছে কি বলতো অটোক্রাইন। এন্ডোক্রাইন, প্যারাক্রাইন আর হচ্ছে কি বলতো অটোক্রাইন। এটা একটু দেখা রিডিং দিবা আর কি। বেসিক্যালি ইম্পর্টেন্ট এই যে এই জায়গা থেকে, এই যে এখান থেকে হচ্ছে তোমার বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা কথাবার্তা বলি। ফার্স্ট দেখো হাইপোথ্যালামাস। ওই যে হাইপোথ্যালামাস দেখো আমরা অগ্র মস্তিষ্কে, এখানে থেকে বেশ কিছু হচ্ছে হরমোন নিঃসরণ হয়। দেখো কি বলছে, গ্রোথ হরমোন, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার থাইরোট্রিন, কর্টিকোট্রপিন, এতগুলো জানবো না, এই 3টা জানবো, গোনাডোট্রপিন, সোমাটোস্ট্যাটিন, ডোপামিন, এই 3টা, ঠিক আছে। গ্রোথ হরমোনটাও জানবা, এই 4টা জানবা। তাহলে গ্রোথ হরমোন নিয়ন্ত্রণকে কন্ট্রোল করতেছে। এদের মানে হাইপোথ্যালামাসের ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে গ্রোথ রিলেটেড কাজ করে আর কি। যেমন দেখো ডোপামিনের আরো অনেক কাজ আছে, ভালো লাগায় কাজ করে, ভালোবাসায় কাজ করে, সেদিকে আমরা না যাই। গ্রোথ হরমোন ক্ষরণরোধ নিয়ন্ত্রণ করে, গ্রোথ হরমোন ক্ষরণরোধ নিয়ন্ত্রণ করে, এগুলো আমরা জানবো। তারপরে দেখো সবচেয়ে বেশি যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি, বাট এটা হচ্ছে প্রভু গ্রন্থি বা রাজগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থিটার নাম হচ্ছে কি বলতো পিটুইটারি। আর এই পিটুইটারিকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো যে তোমার প্রভু গ্রন্থি বা রাজগ্রন্থি বা হচ্ছে কি বলতো মাস্টার গ্ল্যান্ড। ওজন মাত্র দেখো কত, 0.521 গ্রাম। 0.521 গ্রাম মানে কি 1 গ্রামও না ওজন, বুঝতে পারছো? 1 গ্রামও না। সবচেয়ে ছোট গ্রন্থি, অবস্থান চোখের পেছনে, মস্তিষ্কের পাদদেশে। এটার 3টা ভাগ, অগ্র, তারপরে হচ্ছে পশ্চাৎ, আরেকটা হচ্ছে কি বলতো আগে বইতে 2টা ভাগ ছিল, এখন আবার তোমাদের নতুন বইতে হচ্ছে, আগের বইগুলোতে 3টা ভাগ ছিল, অগ্র, মধ্য, পশ্চাৎ। এখন আবার তোমাদের নতুন বইগুলোতে 2টা ভাগ করে দিছে, অগ্র আর হচ্ছে কি পশ্চাৎ। তাহলে দেখো অগ্র থেকে কি কি করিতে হয়, এসটিএইচ, টিএসএইচ, এলএইচ, এফএসএইচ, তারপর হচ্ছে পিআরএল, এসিটিএইচ, এমএসএইচ। তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি। দেখো এইচজিএইচ এটা মিন্স হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন। প্রথমটা কি হিউম্যান গ্রোথ হরমোন, তারপর একটা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এএলএইচ লুটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপরে হচ্ছে পিআরএল প্রোল্যাকটিন, তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ, আর এমএসএইচ হচ্ছে মেলানোসাইট হরমোন। তার মধ্যে আমরা খুব ভালো করে মনে রাখবো এই যে এমএসএইচ মেলানোসাইট বা ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে, প্রোল্যাকটিন হরমোন দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ, ওই কাজগুলো মনে রাখবা ডান পাশে, ঠিক আছে। লুটিনাইজিং হরমোন নারী দেহের ডিম্বপাত ঘটায়, আর হচ্ছে এইচজিএইচ বা গ্রোথ হরমোন অস্থি এবং কোমল টিস্যু বৃদ্ধি করে, ঠিক আছে।
এইগুলো আমরা পড়লাম। পশ্চাৎভাগ, অক্সিটোসিন, জরায়ু সংকোচন, এগুলো তোমাদের মানবদেহের প্রতিরক্ষায় পড়াইছি যে অক্সিটোসিন হচ্ছে জরায়ু সংকোচন করে বাচ্চা বের হতে সহায়তা করে। তারপরে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রসিন, এটা মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে। মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা পরীক্ষায় প্রচুর আসে যে মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে। ওকে, এটাই গেল। তারপরে আসা হচ্ছে থাইরয়েড। ঠিক আছে, তো দেখো থাইরয়েড থেকে আমরা কি কি জানার চেষ্টা করি, যে থাইরয়েড হচ্ছে প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি। থাইরয়েড এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে এই যে এটা ক্যালসিটোনিন, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, বুঝছো। আর হচ্ছে T3 এটা হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ করে। তার মানে থাইরয়েড থেকে আমরা কি কি পাচ্ছি, T3 T4। T3টাকে বলা হয় থাইরোনিন, ট্রাইআয়োডোথাইরোনিন, আর হচ্ছে T4 কে বলা হয় টেট্রাআয়োডোথাইরোনিন। অর্থাৎ থাইরয়েড থেকে হচ্ছে আমরা T3 T4 আর ক্যালসিটোনিন পাচ্ছি, ক্যালসিটোনিন পাচ্ছি। তার মানে দেখো T3 T4 আর হচ্ছে কি বলতো ক্যালসিটোনিন। তারপরে এই থাইমাসেরটা মনে রাখবা, থাইমোসিন। ঠিক আছে, এটা হচ্ছে লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি গঠনে সহায়তা করে, লিম্ফোসাইট এবং হচ্ছে কি অ্যান্টিবডি। তারপরে আসা হচ্ছে তোমার অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি, কর্টেক্স থেকে। এই যে এই মেডুলার দুইটা কাজ মনে রাখবে, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, ভয়, আনন্দ, শোক, রক্তচাপ, এগুলো গল্প টল্প বলে অনেক সুন্দর করে পড়ানো যায়, বাট এত লাগবে না আর কি, গল্পের মধ্যে আবার সব চলে আসে, এত লাগবে না। এই যে এটা মনে রাখো, গ্লুকোকর্টিকয়েড ফিটাসের ফুসফুস গঠন করে, গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, তারপরে আসো অগ্নাশয়। অগ্নাশয় এখান থেকে পড়ার দরকার নাই। আর গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, এটাও এখান থেকে পড়ার দরকার নাই। অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি 3 নম্বর চ্যাপ্টার থেকে পড়বা, তাহলে পড়া কম মনে হবে। এখান থেকে সব পড়তে গেলে পড়া বেশি হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের যে পরিপাক ও শোষণে আছে কিন্তু অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। আর পিনিয়াল বডি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেলাটোনিন। ঠিক আছে, ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেলানোসাইট। মেলানোসাইট হচ্ছে তোমার নিঃসরণ হয় কি পিটুইটারি থেকে, ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ। আর শুধু ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে হচ্ছে মেলাটোনিন। মেলানোসাইট, মেলাটোনিন, দুটোর মধ্যে পার্থক্য আছে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। এরপরে বজ্র ও নিষ্কাশন, আর 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। কারো কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। এ পর্যন্ত সবাই ক্লিয়ার হলে ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। ওকে, এবার দেখো যে বর্জ্য নিষ্কাশন, এটা 4টা পার্ট, রেচনতন্ত্র, নেফ্রন, রেচনের শারীরবৃত্ত, মূত্র। এটা একটা মানে মিডিয়াম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর কি, মানে যখন শর্ট সিলেবাসের ভিতরে ছিল। আর এখন একটু ওভারভিউ করে পড়বা, মানে এত ডিপ কনসেপ্টে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট মার্ক করে দিচ্ছি যে কি কি দেখবা। এটা একটা বেসিক ধারণা যে রেচনের 80% রেচনতন্ত্রের মাধ্যমে যায়, আর 20% হচ্ছে মানে 80% বৃক্কর মাধ্যমে। রেচন তো বুঝি, মানে নাইট্রোজেন জাত পদার্থ দেহ থেকে বের হওয়ার যে প্রসেস, এটাকে বলা হয় রেচন। আর যে তন্ত্রের মাধ্যমে বের হয় এটাকে বলা হয় কি বলতো রেচনতন্ত্র। তোর মধ্যে 80% বের হয় বৃক্কের মাধ্যমে, আর 20% বের হয় বৃক্ক ব্যতীত অন্যান্য অংশ দ্বারা। বৃক্ক, ইউরেটার বা গবেনি, মূত্রথলি, মূত্র, এগুলো আর কি। এবার দেখো বৃক্ক, এই বৃক্কের এই গঠনগুলো একটু পড়বা। বৃক্কের গঠন, বৃক্কের কাজ, সমস্ত বৃক্ক ক্যাপসুল, খেয়াল রাখবা, বৃক্ক হচ্ছে ক্যাপসুল আর যকৃৎ হচ্ছে গ্লিসন ক্যাপসুল। বৃক্ক হচ্ছে কি বলতো ক্যাপসুল, আর যকৃৎ হচ্ছে কি বলতো গ্লিসন ক্যাপসুল। তো যারা পেইড ব্যাচের তাদের উদ্দেশ্যে যে তোমাদের সাথে এটাই এই ব্যাচের লাস্ট ক্লাস, আমার আজকের মাধ্যমে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস সব শেষ হয়ে গেছে। বড় ভাই হিসেবে
ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাই বোনের মতো। যদি কোনো আবদার থাকে, কোনো ল্যাকিংস থাকে, বা আমাদের দিক থেকে কোনো অভাব তোমাদের মনে হয়ে থাকে, তাহলে আমাদেরকে জানাবা, আমরা তোমাদের প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। আদার্স অন্য কোথাও কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই, ডিরেক্ট আমার সাথে আলোচনা করবা, ভাই এটা লাগবে, এইরকম হলে ভালো হইতো, বলবা, ইনশাল্লাহ আমরা সলভ করব। এরপরে তোমাদের কার্যক্রমগুলো তোমাদেরকে এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, ওখান থেকে কমপ্লিট করে দিবা। অর্থাৎ এক্সাম ব্যাচের সাথে রেগুলার পড়ে এক্সাম দিবা, এক্সাম ব্যাচের সাথে রেগুলার পড়ে এক্সাম দিবা। এটা হচ্ছে পেইড ব্যাচের উদ্দেশ্যে কিন্তু বার্তা। আর তোমাদের আরেকটা ফিজিক্স ক্লাস বাকি আছে, সেটা আগামীকাল হবে। তোমাদের যে ফিজিক্স ক্লাসটা বাকি আছে ওইটা হচ্ছে আগামীকাল হবে আর কি। তাহলে পেইড ব্যাচ তোমরা বুঝতে পারছো, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সামনে আরো দেখা হবে তোমাদের সাথে, কিন্তু এই ব্যাচের ক্লাস এই পর্যন্তই তোমাদের সাথে আমার শেষ দেখা। সামনে আরো বিভিন্ন টাইপের ক্লাসে দেখা হবে, বাট এইরকম রেগুলার দেখা হবে না। আর এক্সাম ব্যাচের সাথে তোমরা বাকি প্রসেসটা কন্টিনিউ করবা। এক্সাম ব্যাচ এক্সাম শুরু হওয়ার আগে তোমাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। এক্সাম শুরু হওয়ার আগে আমরা তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো। তাহলে দেখো, আমরা বৃক্ক যেখানে ছিলাম আর কি, সমস্ত বৃক্ক ক্যাপসুল। তাহলে বৃক্ক হচ্ছে ক্যাপসুল, আর যকৃত হচ্ছে কি গ্লিসন ক্যাপসুল। মনে থাকবে, বৃক্ক হচ্ছে ক্যাপসুল আর যকৃত হচ্ছে গ্লিসন ক্যাপসুল। অবতল অংশের যে ভাঁজগুলো থাকে বৃক্কের, এটাকে হাইলাস বা হাইলাম বলা হয়। এই সিমের মতো হাইলাস বা হাইলাম, এগুলো একটু দেখবা আর কি। এই পুরা পেজটা একটু রিডিং দিবা, আহামরি কিছুই নেই। আর এই তিনটা হরমোন সম্পর্কে একটু ভালো করে পড়বা। বৃক্কের ওপর ক্রিয়াশীল হরমোন ও তাদের ভূমিকা, বৃক্কের ওপর ক্রিয়াশীল হরমোন এবং তাদের ভূমিকা, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেফ্রন। আচ্ছা ভাইরা, নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে, হ্যাঁ, গতিবিদ্যার একটা ক্লাসও দেওয়া হবে, লাবণী আক্তার গতিবিদ্যারও একটা ক্লাস দেওয়া হবে, দিয়ে দিবনি, সমস্যা নাই। গতিবিদ্যার একটা ইন ডিটেলস ক্লাস দিয়ে দেবনি। ইন ডিটেলস বলতে একটা পার্ট তো মানে কিছুটুকু পড়াইছিল, আর কিছু বাকি আছে, এগুলো গ্যাপে দিয়ে দেবনি, প্যারা নেই। আগে আগামীকাল ফিজিক্সের যে লাস্ট ক্লাসটা আছে সেটা শেষ করো, আর ইংরেজি এক দুটো ক্লাস আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল শেষ করে ফেলো। ইংরেজি অ্যাজ ইউজুয়াল শেষ করে ফেলো আর কি। ওকে, তাহলে দেখো, নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক। তাহলে দেখো, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যিক একক, আর নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক এবং কি বলতো কার্যিক একক। এটা হচ্ছে কি নেফ্রন। প্রতিটি বৃক্কে কত থেকে কত লক্ষ নেফ্রন থাকে? 10 থেকে 12 লক্ষ। খেয়াল করো, প্রত্যেকটা বৃক্কে থাকে 10 থেকে 12 লক্ষ। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মানব দেহে নেফ্রনের সংখ্যা কত, তখন কিন্তু সংখ্যা হয়ে যাবে 20 থেকে 24 লক্ষ। কারণ একটা মানব দেহে বৃক্ক কয়টা? 2টা। একটা বৃক্কে 10 থেকে 12, তাহলে 2টা বৃক্কে হচ্ছে 20 থেকে 24, সম্মিলিত ধরবো কত? এত। তাহলে দেখো, নেফ্রনের প্রধান পার্ট 2টা, রেনাল কার্পাসল বা ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান বডি, হচ্ছে রেনাল টিউবিউলস বা হচ্ছে নালিকা। তো এটার কি কি পার্ট একটু পড়বা? বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, প্রক্সিমাল নিকটবর্তী পেঁচানো নালিকা, লুপ অফ হেনলি, এটা দেখতে কি ইউ এর মতো। পরীক্ষা কিন্তু আসে যে লুপ অফ হেনলি কোথায় থাকে? নেফ্রনে থাকে। দেখতে কেমন? ইউ এর মতো। ডিস্টাল, তারপরে হচ্ছে কি সংগ্রাহী। জাস্ট একটু রিডিং দিবা আর কি। এগুলো একটু রিডিং দিবা, এগুলো এত ইম্পর্টেন্ট নয়। এইটা আবার ইম্পর্টেন্ট। এই যে রেচনের শারীরবৃত্ত না, ওই যে নিচে একটা ছক আছে, যে দেখো রেচনের শারীরবৃত্ত বলতে আসলে তোমার 2টা ধাপে, মানে মেইন 2টা প্রসেসের মাধ্যমে হচ্ছে তোমার মানে ফাইনালি আমরা মূত্র পাই। প্রথম হচ্ছে ইউরিয়া, তারপরে হচ্ছে তোমার মূত্র সৃষ্টি। তো দেখো, আমরা যখন আমিষ জাতীয় খাবার খাই, তো এনজাইমগুলো কি করে? এই আমিষ জাতীয় খাবারগুলোকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? অ্যামিনো অ্যাসিড তৈরি করে। পরবর্তীতে এই অ্যামিনো অ্যাসিডগুলোর হচ্ছে ডিঅ্যামিনেশন ঘটে। ডিঅ্যামিনেশন ঘটে কি হয় বলতো? ডিঅ্যামিনেশন ঘটে অ্যামিনো গ্রুপটাকে আলাদা করে ফেলে, আর তৈরি হয় কি? কিটো অ্যাসিড। অর্থাৎ আমরা আমিষ জাতীয় খাবার খেলাম, খাওয়ার পরে এনজাইমগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবারগুলোকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে দিল। পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডগুলো ডিঅ্যামিনেশন ঘটবে। ডিঅ্যামিনেশনে অ্যামিনো গ্রুপগুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। সেই অ্যামিনো গ্রুপটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে
কি তৈরি করবে? ইউরিয়া, যেটাকে আমরা বলি অর্নিথিন চক্র। তাহলে ইউরিয়া তৈরি হয় কি? অর্নিথিন চক্রের মাধ্যমে। তোমরা জানো যে প্রথম জৈব যৌগ ইউরিয়া, ঠিক আছে, ফ্রেডরিক উইলার আবিষ্কার করছিল। অর্নিথিন চক্রের মাধ্যমে হচ্ছে এটা তৈরি হলো। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে তোমার বৃক্কে অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? যকৃতে। এই টাইপের হচ্ছে কিন্তু প্রশ্ন আসে আর কি। তারপরে প্রসেসটা দেখো কিডনিতে হচ্ছে। মূত্র সৃষ্টির 3টা ধাপ মনে রাখবা হচ্ছে আনিস, আ দিয়ে আলট্রাফিল্ট্রেশন, নির্বাচনমূলক পুনঃশোষণ, সক্রিয়করণ। অর্থাৎ গ্লোমেরুলাস দিয়ে আলট্রাফিল্ট্রেট মানে কি? অতি পরিস্রাবণের বাংলা, মানে অনেক বেশি শোষণ করে প্রয়োজনীয় উপাদানগুলোকে নিয়ে অপ্রয়োজনীয় উপাদানগুলোকে বের করে দেওয়া হয়, দিয়ে হচ্ছে মূত্র তৈরি হলো। সেই মূত্রগুলোকে আবার পুনরায় শোষণ করে, সেটার নামই হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ, তারপরে সক্রিয়করণ। ওকে, এগুলো একটু জানার চেষ্টা করবা আর কি, ছোট চ্যাপ্টার এটা। তারপর হচ্ছে মূত্র। এই মূত্রের এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবা, এগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন হচ্ছে ইউরোক্রাম থাকায় খর বর্ণের বা হলুদ বর্ণের, ঝাঁঝালো হয় ইউরিনোট থাকার কারণে, আর হাইপার ইউরিকোসোরিয়া, মূত্রে অতিমাত্রার ইউরিক অ্যাসিড। এই পয়েন্টগুলো একটু জানবা, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু জানবা। আমরা একদম লাস্ট টপিকসে আসি। তারপরে এই যে এইটা থেকে প্রশ্ন আসে, মূত্রের পানি কত পার্সেন্ট? 95%। ইউরিয়া কত পার্সেন্ট? 2%। ক্রিয়েটিনিনটা মনে রাখবা, এই যে ক্রিয়েটিনিনের একটা লেভেল আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। সোডিয়াম এত, অ্যামোনিয়া এত, অ্যামোনিয়াটা প্রচুর আসে, পটাশিয়ামটা এত। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, কষ্ট বাট মনে রাখতে হবে আর কি, এগুলো মনে রাখতে হবে। মূত্রের অস্বাভাবিক উপাদান দেখো, গ্লুকোজ, ডায়াবেটিস মেলিটাস, তারপর হচ্ছে প্রোটিন, বৃক্কের প্রদাহ, লিউকোমিয়া, লিম্ফোসার্কোমা, লিপিড, লিপুরিয়া, বিলিরুবিনিউরিয়া, রক্ত, হেমাচুরিয়া। মূত্রের মাধ্যমে রক্ত যাওয়াকে হচ্ছে হেমাচুরিয়া বলা হয়। এখানে এইগুলো পড়বা, এগুলো পড়বা, এগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। আর ক্রিয়েটিনিনের লেভেলটা আমি দেখাচ্ছি। তো এটা গেল। লাস্ট মনে আর একটা ছোট্ট আছে, যে বৃক্ক বিকল প্রতিকার, ডায়ালাইসিস কি, বৃক্ক প্রতিস্থাপন, এগুলো একটু রিডিং দিবা, এইগুলো থেকে ওইভাবে আসবে না, বাট হচ্ছে রিডিং দিবা। ওকে, তাহলে এইটা গেল। লাস্ট তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি হচ্ছে তোমাদের, আরে তো শুরুতে চলে গেছে, একটা ছোট্ট জিনিস দেখাবো। এই এটা খেয়াল করো, রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা পুরুষের এত, মহিলাদের এত। অর্থাৎ যে তোমার বৃক্কের কন্ডিশন বা বৃক্ক ইংরেজি হচ্ছে কিডনি, যে তোমার কিডনির কন্ডিশনটা কেমন আছে এটা নির্ণয় করা হয় হচ্ছে তোমার ক্রিয়েটিনিনের মাত্রা দেখে। কিসের মাত্রা দেখে বলো তো? ক্রিয়েটিনিনের মাত্রা দেখে। তো একজন স্বাভাবিক পুরুষের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা হচ্ছে 0.6 থেকে 1.2, ডাবল। দেখো 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে এটাও ডাবলের চেয়ে একটু বেশি, 0.5 থেকে 1.1। এই দুইটা ভ্যালু একটু মনে রাখবো আমরা। ওকে, এই পর্যন্তই হচ্ছে আমাদের ক্লাস। এই পিডিএফটা আমি একটু পরে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব।